আজকে আমাদের কম্প্রেসিবিলিটি অফ সয়েলের প্রথম লেকচার। তো কম্প্রেসিবিলিটি অফ সয়েল টার্মোলজিটা কি এটা শুরুতে আমি একটু ব্রিফ করব, অ্যান্ড দেন এই টার্মোলজিটা কোথায় আমাদের বেশি ব্যবহার হয় এবং পরবর্তীতে এটা আরো ডিটেইলে আমরা দেখব। এটা একটু লেন্দি লেকচার হবে। আমাদের এই কম্প্রেসিবিলিটি অফ সয়েল এই টপিকসটা উপর সম্ভবত 5টা বা 6টা লেকচার দেওয়া হবে। তো আমি শুরুতেই যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো কম্প্রেসিবিলিটি অফ সয়েলটা কি। তো কম্প্রেসিবিলিটি অফ সয়েলটাকে যদি আমি বাই ওয়ার্ড মিনিং বলি, এটা ওয়ান কাইন্ড অফ ডেন্সিফিকেশন অফ সয়েল। কিন্তু আমাদের আগের যে টপিক ছিল কম্প্যাকশন অফ সয়েল, তার থেকে এর একটু ভিন্নতা আছে। তো আমরা আলোচনার প্রক্রিয়ার মধ্যেই এই ভিন্নতাটা লক্ষ্য করতে পারবো। তো কম্প্রেসিবিলিটি অফ সয়েল বিষয়টা হলো, আমি যদি এখানে একটা পার্টিকুলার সয়েল নেই, আমি যদি এখানে একটা সয়েল ব্লক নেই, যে কোনো একটা ডেপথের আমি সয়েল ব্লক নিয়ে নিলাম। এবার এটার উপরে যদি আমি লোড অ্যাপ্লাই করি, স্ট্রাকচারের লোড, ইভেন সেলফ ওয়েটও হতে পারে, যে লোড অ্যাপ্লাই করি, এবং এই যে আমি বক্সটা নিলাম, এই বক্সের মেইন ইনগ্রেডিয়েন্ট যদি ফাইন পার্টিকেল হয়, তার মানে কিছু স্যান্ড থাকতে পারে, বাট মেইনলি এটা সিল্ট এবং ক্লে, দেন যেটা হবে ন্যাচারালি এই সয়েল পার্টিকেলের ভিতরে সলিড পার্টিকেল থাকবে আর কিছু ময়েশ্চার কন্টেন্ট থাকবে। আমি এখানে যে ডটেড গুলো দিচ্ছি এগুলোকে আমি ধরে নিলাম ভয়েড, এই এয়ার ভয়েড অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াটার মিক্সড। তা এখন এই সয়েলের উপরে যখন আমি লোড অ্যাপ্লাই করব এবং এটা যদি ফাইন ডমিনেটিং সয়েল হয়, দেন এই পার্টিকেল গুলোর ভিতর ফ্রিকশন খুব একটা বেশি নেই, যেটা রেজিস্ট্যান্স শো করবে। সুতরাং কম্প্যাকশনের সাথে এটার একটা মেজর ডিফারেন্স এখানে আছে। আরেকটা বিষয় হলো, এখানে যখন আমি লোড অ্যাপ্লাই করব তখন ন্যাচারালি এই সয়েলের ভিতরে কিছু ময়েশ্চার থাকবে, কিছু পানি থাকবে। এই পানিটা ধীরে ধীরে এই সয়েল স্যাম্পল দিয়ে বের হয়ে যাবে। এই সয়েল স্যাম্পল দিয়ে পানিটা ধীরে ধীরে বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার ফলে এই সয়েলটা নিচের দিকে কিছুটা কি করবে, সেটেল করবে বা বসে যাবে। এই যে একটা পার্টিকুলার সয়েলের উপরে লোড অ্যাপ্লাই করার পরে সে লোডটা, এই যে লোডটা আমরা অ্যাপ্লাই করলাম, এই লোডটা যদি সাস্টেইন করে, তার মানে একটা পার্টিকুলার সয়েলের উপরে যদি একটা সাস্টেইন লোড অ্যাপ্লাই করা হয় বা একটা লোড যদি একটা লম্বা সময় ধরে রেখে দেওয়া হয়, তাহলে সেই সয়েল স্যাম্পল দিয়ে ধীরে ধীরে ময়েশ্চার বের হয়ে যাওয়ার মাধ্যমে তার যে সেটেলমেন্টটা হয়, এটাকে বলা হচ্ছে কম্প্রেসিবিলিটি অফ সয়েল। তাহলে কম্প্রেসিবিলিটি অফ সয়েল জিনিসটা কি আমরা দেখলাম। এবার যদি একটু কম্পেয়ার করি, সেটা হলো কম্প্যাকশন অফ সয়েলের বিষয়টা ছিল আমাদের যে সয়েলকে আমরা ডেন্সিফাই করে ফেলবো, ডেন্সিফাই করে তার ইউনিট ওয়েটটাকে আমরা ইনক্রিজ করে ফেলবো এবং আমরা সেটা দ্রুত করতে পারি। লাইক হলো যে রোলার পাসিং গুলো, অপটিমাম ময়েশ্চার কন্টেন্টের যে বিষয়গুলো ছিল, এই বিষয়গুলো আমরা যদি অ্যাপ্লাই করতে পারতাম, করে দ্রুত আমরা সেটাকে ডেন্সিফাই করতে পারতাম। কিন্তু এবং সে রোলারটা কিন্তু ওখানে রেখে দেওয়ার কিছু নেই, একবার আমি তাকে লোড অ্যাপ্লাই করে ডেন্সিফাই করে ফেললে সে কিন্তু ডেন্সিফাই হয়ে ইউনিট ওয়েট বৃদ্ধি করে স্ট্রেংথ বাড়িয়ে দিত। বাট কম্প্রেসিবিলিটি অফ সয়েলের বিষয়টা হলো, একটা লোড জাস্ট অ্যাপ্লাই করলে হবে না, লোডটাকে সাস্টেইন করতে হবে। এবং লোডটাকে যদি রেখে দেওয়া হয়, এটা হলো ক্লে টাইপ পার্টিকেল বা ফাইন পার্টিকেলের নেচার, যে তার উপরে লোড রেখে দিতে হয়, রেখে দিলে ধীরে ধীরে তার ভিতর থেকে ওয়াটার মলিকুল বের হয়ে যায় এবং ওয়াটার মলিকুল বের হয়ে যাওয়ার ফলে তার একটা সেটেলমেন্ট ঘটে। এখন কম্প্যাকশন অফ সয়েলে আমাদের ইস্যুটা ছিল যে আমরা যে পার্টিকুলার সয়েলটা নিয়ে কাজ করতে চাচ্ছি, তার উপরে লোড অ্যাপ্লাই করে তার বিয়ারিং ক্যাপাসিটি বের করে দিব, ইউনিট ওয়েট বৃদ্ধির মাধ্যমে তার বিয়ারিং ক্যাপাসিটি বের করে দিব, বাড়িয়ে দিব। কিন্তু কম্প্রেসিবিলিটি অফ সয়েলে সয়েল পানি ওয়াটার মলিকুল বের হয়ে যাওয়ার ফলে ডেন্সিফাই হবে, স্ট্রেংথও কিছুটা বাড়বে, বাট এটা আমাদের প্রাইম গোল না। আমাদের প্রাইম গোল হলো এই যে সেটেলমেন্ট, লোড অ্যাপ্লাই করার ফলে এই জিনিসটার যে সেটেল হওয়ার কথা ছিল, এই সেটেলমেন্টটা হওয়ার ফলে স্ট্রাকচারটা কলাপস করে কিনা বা স্ট্রাকচারটার কোনো ক্ষতি হয় কিনা। ফার্স্টে এখানে একটা সময়ের কথা বলা আছে। তো এখানে বিষয়টা হলো এরকম, কম্প্রেসিবিলিটি অফ সয়েলে, যে আমি একটা জায়গায় মাটি খুঁড়লাম, মাটি খুঁড়ে আমি একটা বিল্ডিং এর ফাউন্ডেশন দিব। ওকে, আমি একটা জায়গায় মাটি খুঁড়লাম, আমি একটা জায়গায় বিল্ডিং এর ফাউন্ডেশন দিব। এখন এই বিল্ডিং এর এই লোড এই মাটির উপরে পড়ার ফলে আগামী
1 বছর 2 বছর বা বিল্ডিং এর লাইফ টাইম জুড়ে এই লোডটা থাকবে, তাহলে এই লোডটার কারণে এই ফুটিং এর নিচের যে মাটিটা ধীরে ধীরে কি করবে, সেটেল করে যাবে। তাহলে আমি বিল্ডিংটার ডিজাইন পিরিয়ড যদি 50 ইয়ার্স ধরি, 50 ইয়ার্স ধরি বা 100 ইয়ার্স ধরি, যাই ধরি না কেন, তাহলে এই 50 ইয়ার্স বা 100 ইয়ার্সে এই জায়গার মাটিটা কতটুকু পরিমাণ সেটেল করবে, ফুটিং এর নিচে সাস্টেইন লোডের কারণে কতটুকু সেটেল করবে, এটাই হলো আমাদের কম্প্রেসিবিলিটি টপিকসের মেইন আলোচনার বিষয়। কারণ এই সেটেলমেন্টে আমাদের কোড অনুযায়ী ফুটিং এর টাইপ অনুযায়ী বিভিন্ন ভ্যালু দেওয়া থাকে এবং প্রজেক্টের টাইপ অনুযায়ী ভ্যালু দেওয়া থাকে। যেমন রেগুলার বিল্ডিং এ আমরা হয়তোবা কিছুটা অ্যালাউ করতে পারি, এবং ইউনিফর্ম হলে, মানে ফর এক্সাম্পল আমি যদি রেগুলার বিল্ডিং হয়, আইসোলেটেড ফুটিং হলে কোডে আমাদের 20 থেকে 25 মিলিমিটার মানে 1 ইঞ্চির মতন, কম্বাইন্ড বা ম্যাট ফাউন্ডেশন হলে কোনো কোনো ক্ষেত্রে সেটাকে 50 মিলিমিটার বা 2 ইঞ্চি পর্যন্ত সেটেলমেন্ট অ্যালাউ করে। কিন্তু একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, একটা বড় সাবস্টেশন, এই সকল ক্ষেত্রে হয়তোবা আমরা 5 মিলিমিটারও সেটেলমেন্ট অ্যালাউ করবো না। সুতরাং প্রজেক্ট টু প্রজেক্ট এটা ভ্যারি করবে এবং ফাউন্ডেশন টু ফাউন্ডেশন ভ্যারি করবে। আবার এই সেটেলমেন্টটা যদি আনইভেন সেটেলমেন্ট হয়, ফর এক্সাম্পল এখানে যে সেটেলমেন্টের কথা বলা হচ্ছে সেটা হলো একটা বিল্ডিং এর নিচে আমার 50টা ফুটিং আছে, 50টা ফুটিং এ যদি ইউনিফর্ম ভাবে সেটেল করে তাহলে আমি বলতেছি হয়তোবা 20 মিলিমিটার সেটেল অ্যালাউ করছে। কিন্তু যদি এমন হয় যে আমার বিল্ডিং এর পাশাপাশি দুটো ফুটিং এর মধ্যে একটায় যদি আমার যা সেটেল হয় অন্যটাতে ডিফারেন্ট হয়, সেক্ষেত্রে আমার অ্যালাউবল সেটেলমেন্টটা আরো কম। তাহলে এই যে বিষয়গুলো যে লং রান এই মুহূর্তে হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে ধীরে ধীরে সময়ের সাথে লোড সাস্টেইন থাকার ফলে সয়েল স্যাম্পলের ভিতর থেকে ওয়াটার মলিকুল বের হয়ে যাওয়ার মাধ্যমে এই স্ট্রাকচারটা যদি সেটেল করে, তাহলে সে সর্বোচ্চ কতটুকু সেটেল করতে পারে আমাদের স্ট্রাকচারের লাইফ টাইমে, সেটা আমাদের ক্যালকুলেশন করতে হয়। সেই ক্যালকুলেশনটা যদি অ্যালাউবল লিমিটের মধ্যে থাকে, ইন দ্যাট কেস আমরা ওকে বলি, এবং যদি না থাকে তখন আমরা ওকে বলি না। এবং সেই কারণে অনেক সময় আমাদের ফাউন্ডেশন শ্যালো ফাউন্ডেশন থেকে ডিপ ফাউন্ডেশনে যাওয়ার প্রয়োজন হয় বা অল্টারনেট করার প্রয়োজন হয়। আমাদের দেখা যায় ঘন ঘন কম্বাইন্ড এর জায়গায় র‍্যাপ বা আইসোলেটেড ফুটিং এর জায়গায় কম্বাইন্ড ম্যাট ফাউন্ডেশনেরও ডিসিশন নিতে হয় এই ধরনের সার্কামস্ট্যান্সে। বা ইভেন যদি আমি রাস্তা তৈরির ক্ষেত্রেও বলি একই কথা। যেমন আমি এখানে রাস্তা তৈরি করব, তো আমরা জানি যে অরিজিনাল সয়েল, অরিজিনাল সয়েলটাকে আমরা মেনলি সাবগ্রেড বলে থাকি। তো অরিজিনাল সয়েলটা মেনলি ফিল্ড বা ক্লে টাইপেরই হয়ে থাকে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আরো বলে থাকি। তাহলে উপরের যে রাস্তার লেয়ার গুলো করব, এই লেয়ার গুলোর সেলফ ওয়েট, ভেহিকেলের লোডটা এখানে খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ ভেহিকেলের লোডটা কন্টিনিউয়াসলি মুভের মধ্যে থাকে। কিন্তু এই যে তার সেলফ ওয়েট, এই উপরের রাস্তার যে লেয়ার গুলো, এই লেয়ার গুলোর সেলফ ওয়েটটা এই সাবগ্রেডেড সয়েলের উপরে একটা সাস্টেইন লোড আকারে কাজ করে, এবং এই সাস্টেইন লোডের কারণে সাবগ্রেডের যে সেটেলমেন্ট হয় এটা আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে, এবং সেই সেটেলমেন্টটা যদি অ্যালাউবল লিমিটের মধ্যে থাকে আমরা ওকে বলে, আদারওয়াইজ এই সাবগ্রেড আমাদের চেঞ্জ আনতে হয় বা এই উপরের লেয়ারে মডিফিকেশন আনতে হয়। এরকম অনেক প্রজেক্ট হয়েছে, এক্সাম্পল আছে যে বড় হুইল লোড আসবে, বড় হুইল লোড আসার কারণে রাস্তার এই লেয়ার গুলোকে বাড়ানো হয়েছে বা অনেক ডিপ করা হয়েছে। অথবা আমার শহর রক্ষা বাঁধ যে ইমবাংমেন্ট, ওয়াটার লেভেল অনেক হাই হবে, এই জন্য ইমবাংমেন্টের হাইট অনেক বেশি করা হয়েছে। কিন্তু সেই হাইট করার ফলে তার সেলফ ওয়েটের কারণে নিচের যে সয়েল সফট, মানে সফট সয়েল বলি বা ফাইন গ্রেইন যে সয়েল বলি, তার সেটেলমেন্ট অতিরিক্ত হয়ে গেছে। ফলে দেখা যাচ্ছে আমি উপরের লেয়ার গুলোর কম্প্যাকশন খুব ভালো করলাম, কিন্তু সেই কম্প্যাক্টেড লেয়ার যার উপরে লোডটা ট্রান্সফার করবে তার হয়তো সেই লোড নেওয়ার ক্যাপাসিটি নেই, সে সেটেল করে যাচ্ছে, তাহলেও কিন্তু আমার সিস্টেমটা ফেল করে যাচ্ছে। তাহলে এই হলো মোটামুটি ভাবে কম্প্রেসিবিলিটি। এটা হলো হালকা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমরা ভবিষ্যতে এই টপিকসে যখন আরো আলোচনা করব তখন এই বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হবে। তো অ্যাকচুয়ালি এখানে এই যে কম্প্রেসিবিলিটি জিনিসটা ঘটে, এই ঘটার সময় যে বেসিক অ্যাক্টিভিটিস গুলো হয় সেগুলো হলো ডিফরমেশন অফ সয়েল পার্টিকেল। হ্যাঁ, লোড যখন পড়বে তখন পার্টিকেল গুলো তাদের নিজের জায়গা থেকে মুভ করে কিছুটা রিলোকেট হবে। এই যে ডিফরমেশন অফ সয়েল পার্টিকেল এন্ড রিলোকেটেড অফ সয়েল পার্টিকেল এন্ড ফাইনালি এক্সপালশন অফ ওয়াটার, পানি বের হয়ে যাবে। এটাই মেইনলি ডমিনেটিং হয় আমাদের ইনঅর্গানিক সয়েলের জন্য, ইনঅর্গানিক সয়েলের জন্য এক্সপালশন অফ ওয়াটার। তাহলে এই ফেনোমেনা গুলোর উপর বেস করে আমাদের সেটেলমেন্টকে তিনটা মেজর ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটাকে আমরা বলছি ইলাস্টিক সেটেলমেন্ট, একটাকে বলতেছি আমরা প্রাইমারি সেটেলমেন্ট বা প্রাইমারি কনসোলিডেশন, এবং আরেকটাকে বলতেছি আমরা সেকেন্ডারি কনসোলিডেশন।
এই কনসলিডেশন বিষয়টা হয়তোবা আমাদের জন্য নতুন। এই কনসলিডেশন বিষয়টাই হলো এই পুরো জিনিসটা, যে একটা লোড সাস্টেইন থাকার ফলে সময়ের সাথে সাথে ধীরে ধীরে একটা সয়েল স্যাম্পলের সেটেলমেন্ট হয়ে যাওয়া বা বসে যাওয়াটাই হলো কনসলিডেশন। এখন আমরা আমাদের এই আন্ডারগ্রেড লেভেলে যে আলোচনাটা করব, এটা মেইনলি আমরা প্রাইমারি কনসলিডেশন যেটা, এটা নিয়ে আলোচনা করব। ইলাস্টিক সেটেলমেন্ট বা সেকেন্ডারি কনসলিডেশনটা আমরা এখানে খুব ডিটেইলে আলোচনা করব না। এখন প্রশ্নটা হলো কেন আলোচনা করব না, সেটা ব্যাখ্যা দিচ্ছি। ইলাস্টিক সেটেলমেন্ট যেটা, এই ইলাস্টিক সেটেলমেন্টটা আমাদের নরমালি লোড অ্যাপ্লাই করার ইমিডিয়েট পরে হয়ে থাকে। যখনই আমরা কোনো লোড অ্যাপ্লাই করব তার ঠিক পরপরই হয়ে থাকে, এবং আমাদের ফাইন গ্রেইন সয়েলের টোটাল সেটেলমেন্ট, এখানে তো তিনটার যোগফলই হলো টোটাল সেটেলমেন্ট। এই টোটাল সেটেলমেন্টে ইলাস্টিক সেটেলমেন্টের ইফেক্ট কম্পারেটিভলি খুবই কম। এই কারণে আমরা এখানে ইলাস্টিক সেটেলমেন্ট নিয়ে ডিটেইল আলোচনা করব না। মানে ইলাস্টিক সেটেলমেন্ট ইজ সামথিং লাইক, আমি যদি একটা ফুটিং জাস্ট কাস্ট করলাম, আমি হয়তো একটা 10 তলা বিল্ডিং তৈরি করব, কিন্তু আমি জাস্ট এই ফুটিংটা কাস্ট করলাম। ফুটিংটা কাস্ট করার ফলে এই ফুটিং এর লোডের ফলেই তার নিচের যে সয়েল, এই সয়েলের অল্প সময়ের ভিতরে একটা সেটেলমেন্ট হয়ে যাবে। এটাকে আমরা বলতেছি ইলাস্টিক সেটেলমেন্ট, এবং তার পরিমাণটা টোটাল সেটেলমেন্টের খুবই কম। এবং যেহেতু আমি মাত্র ফুটিংটা দিয়েছি, স্ট্রাকচার এখনো তৈরি হয়নি, এই কারণে এই সেটেলমেন্টের ফলে সিস্টেমে খুব একটা প্রবলেম হয় না। কারণ এই সেটেলমেন্টের পরে যাই হোক না কেন, এরপরে ফুটিং গুলোকে আমি কানেক্ট করে স্ট্রাকচার তৈরি করে নিয়ে যাব। সুতরাং আমার স্ট্রাকচারাল সিস্টেমে সেটেলমেন্টের ফলে যে প্রবলেম গুলো তৈরি হওয়ার সম্ভাবনা আছে, সেখানে আমার ইলাস্টিক সেটেলমেন্টের ভূমিকা নাই বললেই চলে। প্রাইমারি সেটেলমেন্ট যেটা, প্রাইমারি কনসলিউশন যেটা, এই প্রাইমারি কনসলিউশনটা হলো যে আমি যদি একটা পার্টিকুলার সয়েলে লোড অ্যাপ্লাই করি, তাহলে লোড অ্যাপ্লাই করার ফলে আমার যে পার্টিকুলার সয়েলটায় ধীরে ধীরে ময়েশ্চার বের হয়ে যাওয়ার মাধ্যমে যে সেটেলমেন্টটা হচ্ছে, এটাকে বলছি আমরা প্রাইমারি কনসলিউশন। ধীরে ধীরে ময়েশ্চার বের হয়ে যাওয়ার ফলে যে সেটেলমেন্ট হচ্ছে একটা প্রাইমারি কনসলিউশন। আমি সেকেন্ডারি কনসলিউশনটা আলোচনা করে তারপর প্রাইমারিটা কি, কেন আমরা ফোকাস করতেছি, এটা বলতেছি। আর সেকেন্ডারি কনসলিউশন যেটা, সেটা হলো যখন আমার সয়েল থেকে সকল ময়েশ্চার বের হয়ে গিয়েছে, সকল ময়েশ্চার বের হয়ে গিয়ে সয়েল স্যাম্পল আর কোনো ময়েশ্চার অবশিষ্ট নেই, তখন আমার এই সয়েল ফ্যাব্রিক গুলো, আমরা এর আগেও দেখেছি ফাইন পার্টিকেল গুলো কম্পারেটিভলি ফ্লেকি শেপের হয়ে থাকে। এই ফ্যাব্রিক যেগুলো থাকে, এই ফ্যাব্রিক গুলো যখন সকল পানি বের হয়ে গিয়েছে, এই ফ্যাব্রিক গুলো ভেঙে রিকনস্ট্রাক্ট হয়ে বা রিলোকেট হয়ে তাদের মধ্যে যে সেটেলমেন্টটা ঘটায়, সেটাকে আমরা বলি সেকেন্ডারি কনসলিডেশন। এখন প্রশ্নটা হলো সেকেন্ডারি কনসলিউশন এবং প্রাইমারি কনসলিউশনের মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্স দিব। আমরা নরমালি প্রাইমারি কনসলিউশনকে ইম্পর্টেন্স দিব। তার পিছনে কারণ হলো আমাদের এই যে ওয়াটার মলিকুল বের হয়ে যাওয়ার যে সেটেলমেন্টের কথাটা বলছি, সয়েল যদি ইনঅর্গানিক সয়েল হয়, তাহলে এটার জন্য আমরা সময় ধরে নিই অলমোস্ট ইনফিনিটি। তার মানে আমার সয়েল যদি ইনঅর্গানিক সয়েল হয়, তাহলে স্ট্রাকচারের নিচে তার লাইফ টাইম পার হয়ে যাবে এই সয়েলটা প্রাইমারি কনসলিউশন শেষ হওয়ার জন্য। সুতরাং তার সেকেন্ডারি কনসলিউশন ফেজটা দেখা যাবে যে শুরুই হবে না। হোয়ারএস সয়েল যদি অর্গানিক সয়েল হয়, ইন দ্যাট কেস আমার প্রাইমারি কনসলিউশনটা শেষ হওয়ার আগেই অথবা শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, এরপরে আমার সেকেন্ডারি কনসলিউশনটা শুরু হয়ে যাবে। ইন দ্যাট কেস সেকেন্ডারি কনসলিউশনের কন্ট্রিবিউশন হাই। কিন্তু যেহেতু আমরা ইন জেনারেল কেসে অধিকাংশ সময় আমরা ইনঅর্গানিক সয়েল নিয়ে ডিল করব, দ্যাটস ওয়াই উই আর ফোকাস অন প্রাইমারি কনসলিডেশন, যেখানে আমাদের লোড সাস্টেইন করার ফলে মলিকুল থেকে ধীরে ধীরে ময়েশ্চার বের হয়ে যাওয়ার মাধ্যমে সেটেলমেন্টটা হয়ে থাকে। তাহলে আমরা মোটামুটি ভাবে সেটেলমেন্টের টার্মিনোলজি গুলো বুঝলাম, আর টোটাল সেটেলমেন্ট হলো এই তিনটারই যোগফল। তো আমি এর আগেও বলেছি আমি ইলাস্টিক সেটেলমেন্টটা স্কিপ করে যাব, এখানে আমি ডিটেইল আলোচনা করব না। আমরা প্রাইমারি সেটেলমেন্টটায় চলে যাই, যে প্রাইমারি সেটেলমেন্ট অ্যাকচুয়ালি কিভাবে ফাংশন করে এবং তার ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় সে বিষয়টা আমরা একটু অ্যাড্রেস করব। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো স্ট্রেসের সাথে ভয়েড রেশিও কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা আমাদের একটা প্রাইম টার্গেট। তো এটার জন্য আমাদের এখানে একটা ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রামটা আমরা একটু বুঝবো এবং এরপরে আমরা টেস্ট কিভাবে করে তার ডিটেলটা আলোচনা করব। তো এখানে আমরা একটা সয়েল স্যাম্পলের সেকশন দেখতে পাচ্ছি। এখানে একটা ডেপথ h দেওয়া আছে, এই h ই হলো কি আমাদের কনসিডারেবল ডেপথ, বা এটাই হলো আমাদের ক্লে সয়েল। আমরা ধরে নিলাম দিস ইজ আওয়ার
ক্লে সয়েল। এই সয়েলটার সেটেলমেন্টটা নিয়ে আমরা কথা বলছি। এটার উপরে স্যান্ডি সয়েল আছে, এটার নিচেও আমাদের স্যান্ডি সয়েল আমরা ধরে নিচ্ছি। তাহলে এখানে একটা ক্লে সয়েল আছে। ক্লে সয়েলটা উপর ওয়াটার টেবিলটা দেখা যাচ্ছে ক্লে সয়েলের উপরে রাখা হয়েছে। তো নরমালি আমরা যখন টেস্টও করি আমরা ধরে নেই যে ওয়াটার টেবিলটা ক্লে সয়েলের উপরে থাকবে, কারণ এই ক্লে সয়েলের উপরে বা যেটাকে আমি সেটেলমেন্ট করতে চাচ্ছি তার উপরে যদি ওয়াটার টেবিলটা রাখি আমি, তার মানে আমার এই সয়েলটা স্যাচুরেটেড অবস্থায় আছে, এবং স্যাচুরেটেড অবস্থায় রেখেই আমি তার এই ক্যালকুলেশনটা করতে চাই, কারণ স্যাচুরেটেড অবস্থায় তার সেটেলমেন্ট সর্বোচ্চ হবে। এখন আমার ফিল্ডে তো ওয়াটার টেবিল যে কোনো সময় ফ্লাকচুয়েট করতে পারে, তো ফ্লাকচুয়েট যাই করুক না কেন, আমি যদি সর্বোচ্চ সেটেলমেন্ট হওয়ার, যেই সময় সর্বোচ্চ সেটেলমেন্ট হওয়ার পসিবিলিটি আছে সেটা ধরে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে আমি আমার স্ট্রাকচারের লাইফ টাইম জুড়ে সিকিউর থাকবো। এই কারণে আমরা সবসময় স্যাচুরেটেড ধরে কাজ করি। উপরে একটা ডেল সিগমা লোড দেওয়া আছে, এই ডেল সিগমা লোডটাই হলো স্ট্রাকচারের লোড। এখানে আমরা কয়েকটা বিষয় সম্পর্কে আমরা একটু জানবো। সেটা হলো আমাদের পোর ওয়াটার প্রেসারটা কি সেটা একটু দেখবো। পোর ওয়াটার এবং পোর ওয়াটার প্রেসারটা কি, এখানে আমরা একটা সিম্বল দেখছি, ডেল ইউ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ডেল ইউ পোর ওয়াটার প্রেসার, তার মানে আমি যখন একটা লোড অ্যাপ্লাই করব, এই লোড অ্যাপ্লাই করার ফলে এই লোডের কিছু অংশ এই সয়েলের ওয়াটার মলিকুলে ট্রান্সফার হয়ে যাবে এবং কিছু অংশ সলিড মলিকুলে ট্রান্সফার হয়ে যাবে। ওয়াটার মলিকুলে যেই স্ট্রেসটা ট্রান্সফার হয়ে যাবে সেটাকেই বলা হয় পোর ওয়াটার প্রেসার, এবং এটা আমাদের জানা থাকা প্রয়োজন। তার পিছনে অন্যতম প্রধান কারণ আমরা এখানে বলেছি সাস্টেইন লোড থাকবে এবং তার ফলে ধীরে ধীরে ওয়াটার মলিকুল বের হয়ে যাবে। দ্যাট মিন্স আমরা যখন লোড অ্যাপ্লাই করব তখন ওয়াটারে প্রচুর পরিমাণ লোড ট্রান্সফার হবে ইনস্ট্যান্টেনিয়াসলি, কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে ওয়াটার মলিকুল যত বের হয়ে যেতে থাকবে ততই আমার সয়েল স্যাম্পল থেকে পোর ওয়াটার প্রেসারও রিলিজ হতে থাকবে। আর পোর ওয়াটার প্রেসার যে রিলিজ বা কমে যেতে থাকবে, এই প্রেসারটাই ট্রান্সফার হয়ে যাবে আমাদের সলিড পার্টিকেলে, এবং এই সলিড পার্টিকেলে যে প্রেসারটা ট্রান্সফার হয়ে যাচ্ছে তাকেই আমরা বলছি ইফেক্টিভ স্ট্রেস। ইফেক্টিভ স্ট্রেস। সো ওয়াটার মলিকুলের যে প্রেসার সেটাকে পোর ওয়াটার প্রেসার বলে, এটা ধীরে ধীরে কমে যেতে থাকে এবং ইফেক্টিভ স্ট্রেস ধীরে ধীরে বাড়তে থাকে, এবং বাড়তে বাড়তে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি যদি এক্সিট করে যায় তখনই আমার সয়েল স্যাম্পলটা ফেল করে যেতে পারে এবং কন্টিনিউয়াসলি সেটেলমেন্ট তো ঘটতেই থাকবে। তাহলে এই প্রেসার ডায়াগ্রামটা যদি আমরা একটু দেখি, এই এইচ হলো কি আমাদের ডেপথ। এখানে আমরা যে ডায়াগ্রামটা দেখছি এটা তিনটা পার্ট আছে, আমরা শুরুর পার্টটা দেখছি। তো শুরুর পার্টে এই যে এইচ বলতে এই যে এখানকার সয়েল স্যাম্পলের যে ডেপথ, এটা দিয়ে আমি ওয়াই এক্সিস কে ডিনোটেট করা হয়েছে, ওয়াই এক্সিস কে ডিনোটেট করা হয়েছে, এবং এক্স এক্সিসে তিনটা প্রেসার নেওয়া হয়েছে। একটা হলো টোটাল স্ট্রেস, দ্যাট মিন্স আমার রাস্তা বলি বিল্ডিং বলি তার থেকে যে স্ট্রেসটা আসবে সেটাকে উল্লেখ করা হয়েছে টোটাল স্ট্রেস। এর পরেরটা হলো পোর ওয়াটার প্রেসার, তার মানে এই স্যাম্পলের বা এই সয়েলের ওয়াটার মলিকুলের ভিতরে যে স্ট্রেসটা ট্রান্সফার হয়েছে। এন্ড দেন হলো ইফেক্টিভ স্ট্রেস, সলিড মলিকুলে যেই স্ট্রেসটা ট্রান্সফার হয়েছে। এবং অন্যভাবে যদি বলি, অ্যাকচুয়ালি টোটাল স্ট্রেস ইজ ইকুয়াল টু পোর ওয়াটার প্রেসার প্লাস ইফেক্টিভ স্ট্রেস। দ্যাট মিন্স এই ইফেক্টিভ স্ট্রেস এবং পোর ওয়াটার প্রেসারের যোগফলই হলো কি আমাদের টোটাল স্ট্রেস, অথবা টোটাল স্ট্রেসটাই সমান ভাগে ভাগ হয়ে, সমান ভাগে ঠিক বলবো না, মানে এই দুটো এলিমেন্টের মধ্যে ভাগ হয়ে যায়। এবার আমরা বলেছিলাম তিনটা ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব, তিনটা ফিগার নিয়ে আলোচনা করব। তো প্রথম ফিগারে আমাদের এখানে সময় ধরে নেওয়া হয়েছে জিরো। জিরো বলতে এখানে বোঝাচ্ছে ইনস্ট্যান্টেনিয়াসলি, যে মাত্র স্ট্রেসটা অ্যাপ্লাই করলাম। এটা আসলে প্র্যাকটিক্যালি ফিজিবল না, এটা বোঝানোর জন্য বোঝানো হয়েছে, দেখানো হয়েছে। ইনস্ট্যান্টেনিয়াসলি আমরা যদি লোড অ্যাপ্লাই করি তাহলে পুরো ডেপথ জুড়ে ডেল সিগমা, ডেল সিগমাকে স্ট্রাকচারের লোডও বলছে বা এটাকে ডেভিয়েটর স্ট্রেসও বলা হয়। তাহলে এই যে আমরা স্ট্রেস যেটা অ্যাপ্লাই করলাম, এই স্ট্রেস অ্যাপ্লাই করার ফলে ইনস্ট্যান্টেনিয়াসলি এই স্ট্রেস পুরোটাই পানিতে ট্রান্সফার হয়ে যাবে। আমরা প্যাসকেলের সূত্র দেখে এসেছিলাম ফিজিক্সে, যে একটা পানির যদি বল, একটা বাল্বের ভিতর যদি পানি নিয়ে তাতে কিছু ছিদ্র করে আমরা প্রেসার অ্যাপ্লাই করতাম, তাহলে আমরা দেখতাম সকল ছিদ্র থেকে ইকুয়াল ফোর্সে পানি বের হয়ে যায়। কারণ পানির ধর্ম হলো তার উপর যদি কোনো লোড অ্যাপ্লাই করা হয় সে সাথে সাথে ইনস্ট্যান্টেনিয়াসলি চারদিকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেয়। সো আমি যে লোডটা অ্যাপ্লাই করলাম, এই লোডটা ওয়াটার মলিকুলের ভিতরে রিলিজ হয়ে গেল ইনস্ট্যান্টেনিয়াসলি, সলিড পার্টিকেলে এখন পর্যন্ত কিছু যেতে পারেনি। সো আমার টোটাল স্ট্রেস এবং পোর ওয়াটার প্রেসার সেম, কিন্তু এটা একটা হাইপোথেটিক্যাল কন্ডিশন, কারণ টাইম কখনো জিরো হতে পারে না। আমি যখনই কিছু বলবো না কেন সেটাই একটা টাইম।
তো যাই হোক, এটা হলো আমাদের কাজটা শুরু করার জন্য। দেন পরের যে অবস্থাটা দিচ্ছে সেটা হলো টাইম ইজ গ্রেটার দেন 0 বাট লেস দেন ইনফিনিটি। এখানে ইনফিনিটি ব্যবহার করা হয়েছে কারণ আমি এর আগেও বলেছি আমাদের প্রাইমারি কনস্টিটিউশন সয়েল যদি ইনঅর্গানিক হয়, ইন দ্যাট কেস টাইমটাকে ধরা হচ্ছে ইনফিনিটি, যে ইনফিনিটির পরিমাণ সময় লাগবে তার সকল ওয়াটার মলিকুল বের হয়ে যায়। হ্যাঁ, সয়েল ফেল করতে পারে, তার আগে স্ট্রাকচার কলাপস করে যেতে পারে, কিন্তু সকল পানি বের হয়ে গিয়ে জিরো ওয়াটারের অবস্থা ইনঅর্গানিক সয়েলে আসার জন্য আমাকে ইনফিনিটি পরিমাণ সময় অপেক্ষা করতে হবে। দেন এই মধ্যবর্তী সময় যে বিষয়টা হবে যে ধীরে ধীরে আমার ওয়াটার মলিকুল, এটাকেও যদি আমি যে সয়েল স্যাম্পল দিয়ে ধরি, তাহলে উপরে স্যান্ড আছে এবং নিচে স্যান্ড আছে, ওয়াটার গুলো উপরে নিচে কি হয়ে যাবে, ট্রান্সফার হয়ে যাবে। প্র্যাকটিক্যালি আমাদের জরুরি না যে সবসময় উপরে এবং নিচে স্যান্ড থাকবে, জরুরি না, কিন্তু কেস টু কেস কি হয় এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, যে ভিন্ন হলে তখন কি হয়। আমরা এখানে বোঝানোর সুবিধার্থে উপরে এবং নিচে স্যান্ড ধরে নিয়েছি। তো আমি যখন লোড অ্যাপ্লাই করব, ক্লে সয়েল থেকে স্যান্ডি সয়েলে পানিটা কি হয়ে যাবে, ট্রান্সফার হয়ে যাবে। আর যত পানি ট্রান্সফার হয়ে যাবে, এর আগেও আমি বলেছি পোর ওয়াটার প্রেশার তত রিলিজ হতে থাকবে। সো সময় যত যাবে, আমার লোডটা যেহেতু সাস্টেইন, লোডটা যেহেতু থাকবে, তার মানে পুরোটা জুড়ে টোটাল স্ট্রেসের কোনো প্রকার কোনো চেঞ্জ হবে না। কিন্তু এইটার টপে যেখানে স্যান্ড আছে এবং বটমে যেখানে স্যান্ড আছে, সেই জায়গাগুলোতে ওয়াটার মলিকুল রিলিজ হয়ে যাওয়ার কারণে এই জায়গার পোর ওয়াটার প্রেশারটা আগে কমে যাবে, হোয়ারএস মিডল ডেপথের পোর ওয়াটার প্রেশারটা এখনো যথেষ্ট পরিমাণে থাকবে। আবার পোর ওয়াটার প্রেশার যেহেতু রিলিজ হয়ে যাচ্ছে দুইটা ইন্ডে, তাহলে দুইটা ইন্ডের ইফেক্টিভ স্ট্রেসও তাড়াতাড়ি জেনারেট হবে, হোয়ারএস মিডলে কম। এবং পরবর্তী ডায়াগ্রাম যেটা আছে সেটা হলো যখন আমাদের টাইমটাকে আমরা ইনফিনিটি ধরে নিতেছি, তখন আমাদের সকল ওয়াটার মলিকুল বের হয়ে গিয়েছে। সো আমাদের পোর ওয়াটার প্রেশার 0 এবং সয়েলের টোটাল প্রেশারটাই ইফেক্টিভ স্ট্রেসে ট্রান্সফার হয়ে গিয়েছে। তো এই ছিল মোটামুটি ভাবে আমাদের স্ট্রেস ডিস্ট্রিবিউশনের মেকানিজমটা। তবে এটা আমাদের পরবর্তীতে আমরা দেখবো, এটা একটা স্ট্যান্ডার্ড কন্ডিশন ধরে নেওয়া হয়েছে বোঝানোর জন্য কিভাবে স্ট্রেসটা ডিস্ট্রিবিউট হয়, কিন্তু আমাদের কেস টু কেস দেখা যায় আপার লেয়ার বা বটম লেয়ার ডিফারেন্ট হয়, সেই অনুযায়ী এই স্ট্রেস বাড়া কমা, পোর ওয়াটার প্রেশার বাড়া কমা এগুলো চেঞ্জ হতে পারে। কিন্তু বিষয়টা হলো এরকম যে যত পোর ওয়াটার প্রেশার বের হয়ে যাবে ইফেক্টিভ স্ট্রেস বাড়বে এবং এই মেকানিজমটা চলতে থাকবে সময়ের সাথে। এই বিষয়টা বোঝানোর জন্য এই ডায়াগ্রামটা দেখানো হয়েছে। ওকে, তাহলে এবার একটু আমরা আসি যে ল্যাবরেটরিতে কিভাবে আমরা কনফিউশন টেস্টটা করি সেটা আমরা একটু আলোচনা করব। এখানে আমি হালকা আলোচনা করার চেষ্টা করব কারণ আমাদের 3-4 সেশনালে এটার আমরা ডিটেইল টেস্ট করব। তো এখানে একটা স্কেমেটিক ডায়াগ্রাম আছে। তো এই স্কেমেটিক ডায়াগ্রামটা দেখার আগে আমরা একটু রিয়েল যে ফিগারটা আছে সেটা একটু দেখে আসি, তাহলে স্কেমেটিক ডায়াগ্রামটা বুঝতে পারবো। তো রিয়েল ফিগারের আমাদের বাম পাশে একটা ফিগার আছে, ডান পাশে একটা ফিগার আছে। আমরা শুরুতে বাম পাশে ফিগারটা যদি একটু খেয়াল করি, এখানে আমরা দেখতে পাবো যে দুটো মেটাল রিং আছে, একটা আউটার রিং, একটা হলো কি আমাদের ইনার রিং। একটা আউটার রিং, একটা হলো আমাদের ইনার রিং। এই ইনার রিং এর ভিতরে আমার সয়েল স্যাম্পলটা থাকে, এই ভিতরকার যে রিংটা আছে এই রিং এর ভিতরে সয়েল স্যাম্পলটা থাকে। আর আউটার রিংটা ব্যবহার করা হয় মেইনলি পানি দেওয়ার জন্য। উদ্দেশ্য হলো এই পানিটা দিব, দিয়ে সয়েল স্যাম্পলের উপর পর্যন্ত পানিকে নিয়ে আসবো, যাতে সয়েল স্যাম্পলটা টেস্টের সময় স্যাচুরেটেড থাকে, কারণ স্যাচুরেটেড অবস্থায় তার সেটেলমেন্ট সর্বোচ্চ হবে। সামহাও লোড অ্যাপ্লাই করব, যেটা ডানের ছবিতে দেখতে পারবো, লোড অ্যাপ্লাই করব। সো যখন আমি লোড অ্যাপ্লাই করব তখন ধীরে ধীরে এই সয়েল স্যাম্পলটা সেটেল করতে থাকবে। আর যত সয়েল স্যাম্পল সেটেল করবে এই প্রুভিং রিং এর এই ডায়াল গেজে, এটা প্রুভিং রিং বলবো না, সরি, ডায়াল গেজে আমার ডিফর্মেশনের ভ্যালু ক্যালকুলেট হতে থাকবে, যে সে কতটুকু পরিমাণ ডিফর্ম হচ্ছে। এই ডাটাটা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের সেটেলমেন্ট ক্যালকুলেশন। আর ডান পাশে যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিতে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সয়েল স্যাম্পলের যে সেটআপ, এটা দেখতে পাচ্ছি। আর এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হলো লিভার আর্ম করে বা অনেক সময় ডিরেক্টলিও দেওয়া হয়, আমরা যে লোডটা অ্যাপ্লাই করব, এই লোডটা অ্যাপ্লাই করব এবং লোডের কারণে সয়েলটা ডিফর্ম করবে এবং এখান থেকে আমরা গ্রাফ তৈরি করব। তো গ্রাফ তৈরি করে ফেললে গ্রাফে আমরা লোড এবং সময়ের একটা কোরিলেশন করব এবং সেটেলমেন্টের একটা কোরিলেশন করব। ফলে যে প্র্যাকটিক্যালি আমার স্ট্রাকচারাল লোড যাই হোক না কেন, সময় সেটা যাই হোক না কেন, আমরা তখন তাকে এক্সটেন্ড করে দিতে পারবো, কারণ আমরা একটা সময়ের প্যাটার্ন, আমরা সয়েলের ডিফর্মেশনের একটা প্যাটার্ন তৈরি করব। এই স্কিমেটিক ডায়াগ্রামটা যদি আমরা দেখি, এই যে এটাই হলো আমাদের ক্লে সয়েল, এটাই হলো আমাদের ক্লে সয়েল।
এটা হলো আমাদের ইনার রিং, এটা হলো আমাদের আউটার রিং, এটা হলো একটা সেকশন। আউটার রিং এ ওয়াটার টেবিলটা রেজ করে দেওয়া হয় যাতে সয়েল স্যাম্পলটা স্যাচুরেটেড থাকে। উপরে এই যে এটা হলো একটা পোরাস স্টোন এবং নিচেও একটা পোরাস স্টোন। এই পোরাস স্টোনটা প্রোভাইড করা হয় যেহেতু সয়েল স্যাম্পলটা স্যাচুরেটেড অবস্থায় আছে সে যেন ডাইলুট না হয়ে যায়। এখন অ্যাকর্ডিং টু ASTM আমাদের এই টেস্টটা করতে 10 দিন সময় লাগে। 10 দিন সময় লাগে কারণ হলো আমরা যে বলতেছি আমরা প্যাটার্ন তৈরি করব, এটার জন্য আমরা যে কাজটা করি আমরা 25 kPa স্ট্রেস প্রোভাইড করব। তো 25 kPa এখানে kPa যেহেতু একটা স্ট্রেস কিলোনিউটন পার মিটার স্কয়ার, আমরা যদি এটা ডায়ামিটার জানি এরিয়া বের করতে পারবো। সো 25 এর সাথে এরিয়া মাল্টিপ্লাই করলে যত লোড লাগে সে লোডটা আমরা এখানে অ্যাপ্লাই করব, আর এটা আলগেতে ডিফর্মেশন আসতে থাকবে। 25 kPa এর একটা লোড অ্যাপ্লাই করার পরে নির্দিষ্ট সময় পর পর আমাদের 1 মিনিট 2 মিনিট 5 মিনিট এইভাবে করে আমরা ক্যালকুলেট করি। 5 মিনিটের পর 10 মিনিট, এরপর 30 মিনিট, 1 আওয়ার, এভাবে আমাদের আসলে স্পেসিফিকেশন আছে। এভাবে ধীরে ধীরে 12 আওয়ার পর 24 আওয়ার, এইভাবে এই 25 kPa এর জন্য 24 ঘন্টায় একটা রিডিং নিতে হয়। 24 ঘন্টায় এই ডায়াল গেজে কি পরিমাণ ডিফর্মেশন হয়েছে। 24 ঘন্টা হয়ে যাওয়ার পরে এখানে আবার 25 এর জায়গায় 50 kPa দিয়ে আবার 24 ঘন্টার 50 এর পরে 100, 100 এর পর 200, 200 পর 400, এভাবে করে করে 1600 পর্যন্ত 1600 kPa। এই 1600 kPa পর্যন্ত লোড দিতে আমাদের দেখা যায় 7 দিন সময় লাগে। 7 দিনের রিডিং নিতে হয়, তারপর এটাকে আবার আনলোড করতে হয়। আনলোড করার পর 1600 পরে আমাদের আবার 800, এগুলো সব আমরা পরবর্তী আজকের ক্লাসে আলোচনা করা যাবে না, পরে এগুলো আলোচনা করব। 800, 800 পরে 400, 400 এবং পরবর্তীতে 200 পর্যন্ত, এইভাবে 7 দিন লোডিং এবং 3 দিন আনলোডিং। এই পুরো প্রক্রিয়াতে 10 দিন সময় লাগে আমাদের। 10 দিনের রিডিং আমাদের নিতে হয় এবং এই নেওয়ার পিছনে উদ্দেশ্যই হলো আমি কিছুক্ষণ পরে দেখাবো যে আমাদের এরকম একটা কার্ভ তৈরি করা, এরকম ভার্টিক্যাল এক্সিসে আমাদের থাকে হলো গিয়ে ভয়েড রেশিও, আর হরিজন্টাল এক্সিসে থাকে আমাদের স্ট্রেস, বাট এই স্ট্রেসটা লগ স্কেলে থাকে যেহেতু এখানে আমরা দেখতেই পাচ্ছি 1600 পর্যন্ত যেতে হবে। ফলে দেখা যায় এই ভয়েড রেশিওটা ডিফর্মেশনের সাথে এই ভয়েড রেশিও সম্পর্ক আছে, এটা আমরা একটু পরেই দেখবো আজকের ক্লাসে। এখানে আমাদের লোডিং এবং এরকম একটা আনলোডিং, ডাউনওয়ার্ড একটা লোডিং এবং আনলোডিং একটা কার্ভ তৈরি হয়। এর ফলে এই সয়েলের আলাদা আলাদা লোডের জন্য দীর্ঘ সময়ের ফলে একটা প্যাটার্ন কিন্তু আমরা পেয়ে যাই। এই প্যাটার্নটাই অ্যাকচুয়ালি আমাদের টার্গেট। এটা আমরা যদি একবার জেনারেট করে ফেলতে পারি একটা সয়েলের জন্য, তাহলে প্র্যাকটিক্যালি আমার প্রজেক্টে যেই পরিমাণ লোডই আসুক না কেন এবং তাকে আমি যত দিনের জন্যই করতে যাই না কেন, এই কার্ভটাকে ব্যবহার করে আমি বলে দিতে পারবো যে আমার স্ট্রাকচারটা কতটুকু সেটেল করবে। দেন দিস ইজ দ্য বেসিক ফান্ডামেন্টস। তাহলে এটার ব্যাপারে আরো ডিটেল আলোচনার প্রয়োজন আছে, বাট এটা আমরা যেহেতু 3-4 সেশনালে করব, আমরা ওখানে আলোচনা করতে পারবো। আর একেবারে লাস্টে আজকের যে লাস্টের টপিকস দেখাচ্ছি সেটা হলো আমি যে মাত্র বললাম যে কিভাবে ক্যালকুলেশনটা করতে হয়, বাট করে আমি অ্যাকচুয়ালি কি বের করব। আমার টার্গেট হলো এরকম একটা গ্রাফ, এখানে শুধুমাত্র লোডিং কার্ভ দেওয়া আছে, এখানে যদি আমি আবার আনলোডিংটা যোগ করি তাহলে এরকম একটা আনলোডিং কার্ভ আসবে। তো এখানে আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমরা দেখি এবং এটা একটা কিন্তু ডাউনওয়ার্ড কার্ভ, এখানে লোডিং এর জন্য একটা ডাউনওয়ার্ড কার্ভ নিচের দিকে যাচ্ছে। ভার্টিক্যাল এক্সিস বরাবর হলো কি আমাদের ভয়েড রেশিও এবং হরিজন্টাল এক্সিস বরাবর হলো ইফেক্টিভ স্ট্রেস বা স্ট্রেস যেটা প্রোভাইড করছি, এবং ভয়েড রেশিও এবং ইফেক্টিভ স্ট্রেসের একটা কার্ভ আমরা তৈরি করব। এখন এই ভ্যালুগুলো কিভাবে নিব সেটার ব্যাখ্যা আমি এখানে দিচ্ছি। এখানে আমরা যে 3 ফেজ ডায়াগ্রাম যেটা আছে সেটাকে ইউজ করব। 3 ফেজ ডায়াগ্রাম তোমাদের ওয়েট ভলিউম রিলেশনশিপ টপিকস অলরেডি তোমাদের পড়ে আসার কথা, যে একটা পার্টিকুলার সয়েল, এটা হলো আমাদের প্র্যাকটিক্যাল সয়েল, আর এটা হলো 3 ফেজ ডায়াগ্রাম। 3 ফেজ ডায়াগ্রাম বলতে প্র্যাকটিক্যালি সয়েলের ভিতরে ভয়েড মিক্সড অবস্থায় থাকবে, বাট আমরা হাইপোথেটিক্যালি ধরে নিব যদি সলিড পার্টিকেলগুলোকে আলাদা করে ফেলতে পারতাম আর ভয়েডকে যদি আলাদা করে ফেলতে পারতাম। আর যেহেতু সয়েল স্যাম্পলকে স্যাচুরেটেড করব, সুতরাং স্যাচুরেটেড অবস্থায় ভয়েডের পুরোটা জুড়ে শুধুমাত্র ওয়াটার থাকবে, এখানে কোনো এয়ারের স্পেস নেই। ওকে, তাহলে আমরা যদি এখানে আসি, আমরা ভয়েড রেশিওর যদি ডেফিনেশন জানি, এটা ওয়েট ভলিউম রিলেশনশিপে শিখে আসার কথা। E ইকুয়াল টু আমাদের ভিভি বাই ভিএস, ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড। আমরা যেহেতু একই সয়েল স্যাম্পলের করছি, তার মানে আমরা যে সয়েল স্যাম্পলটা নিয়েছি এই সয়েল স্যাম্পলটা যেহেতু আমাদের সবসময় কি থাকছে, সেম থাকছে,
তার মানে এবং চারদিকে কনফাইন্ড থাকতেছে, এই সাইডে যেহেতু একটা রিং দ্বারা কনফাইন্ড থাকতেছে, সো এই কিন্তু এর ক্রস সেকশনাল এরিয়া কোনো চেঞ্জ আনতে পারছে না, তাহলে এরিয়াটা সবসময় কি থাকতেছে কনস্ট্যান্ট। আর থ্রি ফেজ ডায়াগ্রামে আমরা কি বলতেছি, আমরা বলতেছি এটা সলিড পার্টিকেল গুলো একটা জায়গায় আছে যেটাকে আমরা এইচ এস দ্বারা বলতেছি, প্র্যাকটিক্যালি মিক্সড অবস্থায় থাকবে, কিন্তু আমরা থ্রি ফেজ ডায়াগ্রামে কাজের সুবিধার্থে আমরা বলি এইচএস, আর এটাকে আমরা বলতেছি কি এইচ ভি। তাহলে বোথ দ্য কেসেস এরিয়া যদি সেম হয় তাহলে ভলিউম কি হবে, হাইট ইনটু এরিয়া। সো এখানেও আমার এরিয়াটা হলো এ এবং এখানেও আমার এরিয়াটা হলো এ। তো উপরে নিচে এ কাটা গেলে আমার শুধু বাকি থাকবে হলো গিয়ে এখানের যে ভ্যালুটা সেটা হলো এইচ ভি বাই এইচএস। তার মানে ভয়েড রেশিও ই কে আমি লিখতে পারি এইচ ভি বাই এইচএস আমি লিখতে পারি। ওকে, আচ্ছা, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এইচএস এর সূত্র, এইচএস এর সূত্র কিন্তু আমরা জানি, এটা থ্রি ফেজ ডায়াগ্রামে আমরা দেখে এসেছি কিভাবে এইচএস এর এই সূত্রটা আসে। এখানে এইচএস এর সূত্রে আমাদের দেখা যাচ্ছে সব ভ্যালু নোন। ডব্লিউএস হলো যে সয়েল স্যাম্পলটার মাস বা ওয়েট, এই ওয়েটটা কিভাবে বের করব, আমাদের সয়েল টেস্ট যখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে এই সয়েল স্যাম্পলটাকে ওভেনে ড্রাই করার পরে যে ওয়েটটা পাবো সেটা হলো ডব্লিউএস। এরিয়া, আমরা যেই স্যাম্পল নিচ্ছি সেই স্যাম্পলের ডায়ামিটার যদি জানি এরিয়া বের করা যাবে। এই সয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট করলে জিএস বের হয়ে যাবে। ওয়াটারের ইউনিট ওয়েট আমার জানা আছে। সো আমরা কিন্তু এই এই সূত্র ব্যবহার করে এই সয়েল স্যাম্পলের এইচএস ইজিলি বের করে ফেলতে পারি। এখন যে সয়েল স্যাম্পলটা নিয়ে আমি টেস্ট করতেছি অবশ্যই তার হাইট আমার জানা আছে, তাহলে সেই এইচ থেকে যদি আমি এই ক্যালকুলেটেড এইচএস টাকে বিয়োগ করে দেই তাহলে চলে আসবে এইচ ভি। এইচ ভি, তাহলে এইচএস এবং এইচ ভি বের করার সিস্টেম কিন্তু আমি দেখে গেলাম। এখন আমাদের অ্যাকচুয়ালি যে প্রসেসটা, এবং এটা পরে কন্টিনিউশন করেছে, এটা আমি ব্রিফ করব। এখন আমাদের যে কাজ, যখন আমরা টেস্টটা মাত্র শুরু করব, কোনো লোড দেইনি, তখনকার এইচএস এবং এইচভি যে রিলেশনটা আসবে সেখান থেকে আমি যে ভ্যালুটা পাবো সেটাকে বলবো আমি ই নট, যে ইনিশিয়াল অবস্থার ভয়েড রেশিও। এরপর আমি যত লোড সাস্টেইন করব, যেটা বলে এসেছি 25, 50, 100, যত লোড সাস্টেইন করব এই লোডের ফলে যে ডিফরমেশন হবে, এই ডিফরমেশন কিন্তু সব হবে ভয়েডে, সলিডে কিন্তু তার কোনো প্রকার কোনো ডিফরমেশন নেই। সো এই ডিফরমেশনটাকে এইচভি থেকে যদি মাইনাস করে দিই, আমি এই ডিফরমেশনটাকে যদি এইচভি থেকে মাইনাস করে দিই এবং এই সূত্রতে আবার অ্যাপ্লাই করে দিই, কারণ এইচএসটা তো কনস্ট্যান্ট, এই সূত্র যদি প্লাস করি তাহলে নতুন নতুন HV আসতে থাকবে, তার মানে HV1, HV2, HV3 এরকম আলাদা আলাদা ভ্যালু আসতে থাকবে সময়ের সাথে, এবং তার করেসপন্ডিং আমি ভয়েড রেশিও পেতে থাকবো E1, E2, E3 এরকম ভ্যালু পেতে থাকবো, এবং ভ্যালু ধীরে ধীরে কমতে থাকবে কারণ HS কনস্ট্যান্ট, HV এর ভ্যালু ডিফরমেশন বাড়বে, মাইনাস করতে করতে কমে আসবে। সো এই বিষয়গুলো কিন্তু অ্যাকচুয়ালি এখানে অ্যাড্রেস করা হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তাহলে এই ভ্যালুগুলোকে যদি প্লট করে আমরা এই গ্রাফে চলে আসি তাহলে আমরা দেখতে পারবো আমরা যত স্ট্রেস বাড়াচ্ছি 25, 50, 100 তত আমরা ডান দিকে যেতে থাকবো, আর আমাদের ই নট এর পরে যত আমাদের এইচভি কমতে থাকবে নতুন নতুন আমাদের ভয়েড রেশিও চলে আসতে থাকবে E1, E2, E3, এবং এই ভ্যালুগুলো ধীরে ধীরে যেহেতু কমবে আমরা এরকম একটা ডাউনওয়ার্ড কার্ভ পাবো। সো আপ টু দিস, এটাই হলো কি আমাদের 1624 ঘন্টার রিডিংটা এসে এখানে পিক করবে। তারপর আমরা যদি আবার আনলোডিং করি তাহলে আবার জিনিসটা আগের দিকে যাবে। সো এই আনলোডিং এর সময় তার বিহেভিয়ার কি, লোডিং হলো, এগুলোর আরো অনেক ডিটেইল আলোচনা আছে যেটা আমরা পরবর্তীতে করব, কিন্তু বেসিক ফান্ডামেন্টস যে ল্যাবে আমরা যে টেস্ট করব তার রেজাল্টটা কিভাবে আমরা প্রেজেন্ট করব। তো আজকে লেকচার এখানে শেষ করছি, নেক্সট লেকচারে আমরা অন্যান্য আরো বিষয় এটার রিলেটেড ডিটেইল আলোচনা করব।